দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব ঈদের ভালো মন্দ এই প্রসঙ্গে, অর্থাৎ ঈদে ঘরে ফেরা মানুষ এবং সেখান থেকে ফিরে আসা, করোনাকালীন সংকট এবং নতুন ধারা লকডাউন, সংক্রমণ বৃদ্ধি না কমছে এবং সেই বাস্তবতায় আছে টিকার ঘটনা। এই সমস্ত বিষয় নিয়ে আসলে গভর্নমেন্টের পলিসি কি হওয়া উচিত বা কি পলিসি আছে এখন বর্তমানে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে আমাদের আজকে পুরো আয়োজনে। আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি বাংলাদেশ জাসদ। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপনাকেও স্বাগত। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে এবং আমাদের যে ওয়েব পোর্টালটি আছে সেই পোর্টালে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে গিয়ে প্রশ্ন তর্কযুক্ত উপস্থাপন করতে পারেন। শুরু করতে চাই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে দিয়ে আলোচনা। আমরা বলেছি আসলে ঈদে ঘরে ফেরা মানুষের যে চাপ আমরা দেখেছি এবং সেই চাপের যে বাস্তবতা, এবং তার পাশাপাশি আমরা দেখলাম আজকে থেকে লকডাউন ঘোষণা হলো আগামী 23শে মে পর্যন্ত, এবং তার পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে। সরকারের যে পলিসি নিয়েছে সেটি কতটুকু তারা বাস্তবায়ন করতে পারলো বলে মনে করেন, এবং সামনে করোনা সংকট মোকাবেলায় কোন দিকে যাচ্ছি আমরা? জয়নুল আবেদিন। ধন্যবাদ আপনাকে। আপনি আমার বড় ভাই ফিরোজ ভাইকে বাদ দিয়ে আর নুরুল আম্বিয়া সাহেবকে বাদ দিয়ে আপনি প্রথমেই আমাকে ধরলেন, আমাকে দিয়ে শুরু করতে চান। আমরা কোন দিকে যাচ্ছি? আবারও তো একই প্রশ্ন, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? তার কারণ আমরা এই এই যে এই কয়েকদিনের ঘটনাটা, যেটা এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সব পৃথিবীর সকল মানুষ দেখেছে যে লকডাউন চলছে। কিন্তু লকডাউনের মধ্যে আপনার কেউ গাড়িতে, কেউ রিক্সায়, কেউ ট্রাকে, কেউ হেঁটে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার গ্রামের দিকে চলছে। এবং শুধু তাই না, এর মধ্যে মৃত্যু, অনেকে মৃত্যু হয়েছে, তাদের আর ঈদ করা হলো না, তাদের ওই পথেই তাদের মৃত্যু হয়ে গেল। এই ঘটনা ঘটলো। আপনার একবার ডিসিশন হয়, এখানে মাননীয় মন্ত্রী আছে, তার উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় মন্ত্রী, আপনারা একবার ডিসিশন নেন সকালে যে আজকে সারাদিন কোনো ফেরি চলবে না, সব বন্ধ। কিন্তু আবার দেখা গেল যে 1 ঘন্টার মধ্যেই ডিসিশন চেঞ্জ হয়ে গেল, ফেরিগুলা চললো এবং মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাফিয়ে লাফিয়ে ফেরিতে উঠলো, ফেরির থেকে পড়ে গেল, কেউ কেউ রশি বেয়ে উঠলো। এই হলো অবস্থা। এবং এমন ভাবে মানুষ উঠতে শুরু করলো ফেরির মধ্যে, মনে হলো যে এই তারা একটা বাহন মোটামুটি ভাবে তারা পেয়েছে। আবার রাত্রে শুনলাম যে ফেরি বন্ধ। কিন্তু সকালবেলা আবার দেখলাম ডিসিশন আসলো যে না, ফেরি আবার চলবে, আবার লোকজন একই অবস্থা। তো এই যে দেশের এই যে দ্বিচারিতার নীতি, এই নীতিগুলোই আমাদের অনেক ক্ষতি হয়েছে। কথাটা হচ্ছে ডিসিশন একটা হতে হবে। মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় মন্ত্রী, ডিসিশন যখন নেবেন তখন চিন্তা ভাবনা করে নেবেন যে কোন ডিসিশনটা আমরা বাস্তবায়ন করতে পারবো। যে ডিসিশন বাস্তবায়ন করা যাবে না সেই ডিসিশন আমার মনে হয়, এখানে আমার বড় ভাই ফিরোজ ভাই আছেন, যে এটা নেওয়া ঠিক না এবং নেওয়া উচিত না। আর যে ডিসিশন আপনারা বাস্তবায়ন করতে পারবেন, একমাত্র সেই ধরনের ডিসিশন নেওয়াই আমার মনে হয় শ্রেয়, এবং সেটাকেই বলে সরকারের দৃঢ়তা এবং মানুষকে বাঁচাবার জন্য একটা প্রকৃত পথ। আজকে পৃথিবীতে কোভিড অনেক জায়গায় ভালো দিকে, আবার বহু জায়গায় খারাপের দিকে। পার্শ্ববর্তী দেশ ভারতে ওই আর একটা কি নতুন ধরনের ভাইরাস এসছে, যেটা নিয়ে আমরা খুব শঙ্কিত। আমরা সাধারণ জনগণ বাংলাদেশের, আমরা চাই যে আমাদের সরকারের ডিসিশন গুলো এমন হবে যে ডিসিশন গুলো
মানা হবে জি। এবং মানানো হবে। হুম হুম। আমাদের দেশের মানুষ কিন্তু ভালো মানুষ। বলি তার কারণ কি জানেন? যে আমাদের দেশের মানুষ ওই পেটে ভাত না থাকলেও তারা একবার মা-বাবার কাছে যেতে চায়। এবং সেইটা চিন্তা ভাবনা করেই সরকারকেও আপনার ডিসিশন নিতে হয়। তারপরে সরকার যা বলে বা তা কিন্তু মানুষ মানে। কিন্তু কথাটা হচ্ছে সেই মানানোর কতগুলো প্রসেস আছে। মাননীয় মন্ত্রী, আমি জানি না আপনারা কি প্রসেসে কি উদ্দেশ্যে একবার আপনারা ফেরি ছেড়ে দেন, আবার ফেরি আপনারা চালু করেন, আবার গণপরিবহন অর্ধেক ছাড়েন, আবার অর্ধেক রাখেন। তো জি। এই যে অবস্থা, দক্ষিণ বাংলাটা তো একটা বড় এলাকা, এখানে মানুষ লঞ্চে যাতায়াত করে, সারা রাত ঘুমিয়ে থাকে, সকালবেলা উঠে তারপরে আপনার দেশে যায়। জি। হ্যাঁ, জয়নুল বুঝলাম আবেদিন, আপনার এই যে প্রশ্নগুলোর উত্তরগুলো নেওয়ার চেষ্টা করি চান না আমরা আসলে। যে কেউ যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা জি করি আমরা। বলেন। আপনি অনেকগুলো প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন এখানে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছে এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে যে যে লকডাউন ঘোষিত হলো এবং তার মধ্যে অনেক মানুষ ঢাকার বাইরে আছে, তারা বাড়ি থেকে কিভাবে ঢাকায় ফিরবে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ আবারও ফেরিঘাটে আমরা একই বাস্তবতা দেখব কিনা। জনাব ফরহাদ হোসেন এমপি, এই প্রশ্ন আপনার কাছে থাকলো, তার সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিনের প্রশ্ন উত্তর আপনি দেবেন। জি, ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদীন সাহেব অনেক সুন্দর করে বললেন অনেক কথাই। আমি একটুখানি বলি পিছন থেকে একটু দেখি যে আমাদের এই করোনা পরিস্থিতিটা, আমরা হঠাৎ করে করোনা পরিস্থিতি বেড়ে গেল এবং সেখানে আমরা দেখলাম যে 29শে মার্চ থেকে কিন্তু আমরা পদক্ষেপ নেওয়া শুরু করেছি এবং সেই পদক্ষেপ বিভিন্ন রকম প্রজ্ঞাপন বিভিন্ন সময়তে কঠোরতা এবং সেটি আমরা কিন্তু বিধিনিষেধগুলো দিয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যে সংক্রমণটা 7,000-এর উপরে চলে গিয়েছিল সেটাকে কিন্তু এই সরকারের যথাসময়ে যে পদক্ষেপগুলো গ্রহণ করার মধ্য দিয়ে আপনি যদি তুলনা করেন ভারতের সাথে নেপালের সাথে তাহলে আপনি দেখবেন যে এই বর্তমান সরকার অত্যন্ত চমৎকার ভাবে আপনার হাজারের কাছাকাছি আনতে পেরেছি আমরা। সেই আপনার 23% উপর থেকে সেটি কিন্তু 6% কাছাকাছি আসলো। তো এটি কিন্তু যেটি জয়নাল আবেদীন সাহেব বলছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো, আমি ওনার সাথে একেবারে একমত যে মানুষ কিন্তু প্রত্যেকে সাড়া দিয়েছে এবং কিছু আপনার মানুষ মরিয়া হয়ে যাওয়ার চেষ্টা করেছে সেটি নিয়ে উনি বলছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো সময় উপযোগী পদক্ষেপের কারণে কিন্তু আপনি দেখছেন যে একেবারেই ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে যে আমরা এটা কিন্তু একটা সহনীয় একটা পর্যায়ে কিন্তু এসছে। কিন্তু কিছুদিন আগে আপনি দেখেছিলেন যে 112 জনের মৃত্যু, সেটি কিন্তু এপ্রিল মাসের 19শে এপ্রিলে আপনি দেখলেন যে 112 জনের মৃত্যু। সেখান থেকে আমাদের এই অবস্থাটা। এখন যে বিষয়টি আপনি বললেন আমরা কিন্তু অনুৎসাহিত করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি দেখেছেন যে যখন আপনারা ইন্টারভিউ নিলেন কিছু কিছু মানুষ আপনি বলছে যে ভাই আপনারা তো এই কয়টি এই ঈদটা তো একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদের সকলকে, জি। সকলের সাথে। ভারতের যে অবস্থাটা তখন একটা আতঙ্কের একটি অবস্থা চারিপাশে, তো সেখানে আমরা সকলকে অনুৎসাহিত করার চেষ্টা করেছি আসলে যে এই পরিবহন গণপরিবহনটা বন্ধ করে যাতে করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এটা সংক্রমণটা বেড়ে যায়। ঢাকা ছিল সবচাইতে মানে এখনো সবচেয়ে বেশি সংক্রমণশীল, হ্যাঁ কমে যাচ্ছে, আজকে মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে, আজকে 25 জনে মাত্র এই মৃত্যুর সংখ্যা কমছে, কিন্তু তখন কিন্তু দুর্দান্ত একটি অবস্থা। তারপরে দেখেন আমাদের যে পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, আমরা এই স্মার্টলি এই অ্যাডজাস্টমেন্ট করার কারণে কিন্তু আমরা কিন্তু একটা বছর যে করোনা মোকাবেলা করছে সরকার সেটি কিন্তু দেখেন একই সাথে আমাদের প্রবৃদ্ধি ধরে রাখা, একই সাথে কৃষি উৎপাদন ধরে রাখা, একই সাথে অর্থনীতি ধরে রাখা, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের দেশ আমাদের চিন্তা করতে হবে, আমাদের সরকারকে চিন্তা করতে হবে। আমরা অন্যদের দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমাদের হবে না, আমাদের অর্থনীতি আমাদের ধরে রাখতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এইটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং সেখানে আপনি বলতে পারেন সরকারের সেই চেষ্টা করার ক্ষেত্রে কোন রকম কোনো ত্রুটি ছিল না এবং সেটি আমরা কিন্তু করতে পেরেছি। আমরা 2% কাছাকাছি আমরা আনতে পেরেছিলাম, আবার এটা বেড়ে গেছে। ভারতের আজকে যেটা আনম্যানেজেবল একটি অবস্থায় চলে গেছে তারা, আমরা কিন্তু সেটি হতে দিইনি। আমরা এই যে খুব দ্রুত পদক্ষেপগুলো নেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করি আপনার কাছে, সেটি হচ্ছে আমরা জানি যে আসলে সরকারের পদক্ষেপে এখন সংখ্যা অনেক কম মৃত্যুর এবং সংক্রমণের, কিন্তু যারা আসলে এই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি ফিরে গেলেন এবং যারা ফিরে আসবেন সেখানে তো কোথাও স্বাস্থ্যবিধি নেই, সেখানে সংক্রমণ বাড়লো কিনা সেটা নিয়ে শঙ্কিত সবাই, সেটি আসলে পরবর্তীকালে বুমেরাং হয়ে উঠবে কিনা আমাদের জন্য? অবশ্যই আপনারা জানেন যে এখানে আমাদের সবচেয়ে বড়
যেটি কৌশল হচ্ছে মাস্ক পরাটা। জি। এই ডাবল মাস্ক পরলে 95% প্রোটেকশনটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে বিশ্বের সমস্ত জায়গাতে প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত যে এই মাস্ক পরার বিষয়টি আজকে 90% লোক মাস্ক পরছে। 10% মানুষের মধ্যে এই যে আপনার হুইমজিক্যাল যে ভাবটি আছে, এটি আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু ব্যাপকভাবে আপনারাও এখানে চেষ্টা করেছেন। প্রত্যেকটি আমি বলবো যে আমাদের সংগঠনগুলো চেষ্টা করেছে, তো সকলেই চেষ্টা করছি। কিছু সংখ্যক মানুষ এই যে গেল, আপনি দেখেছেন তারা কিন্তু উত্তর দিতে পারেনি, এবং তাদের জন্য এবং এই কেনাকাটা করতে গিয়ে আমরা কিছু মানুষকে দেখলাম যে যারা কিন্তু আমরা মাস্ক পরেনি, এদেরকে নিয়ে আমাদের এখন শঙ্কা যে এই আগামী 20 তারিখের পর থেকে একটু আবার ঊর্ধ্বমুখী হয় কিনা, এটার জন্য আমরা কিন্তু দেখছি, এবং সেটির জন্য আমাদের একটা প্রস্তুতি আমরা সেটি কি হতে পারে, কারণ এদেরকে কোনোভাবে পড়ানো যায়নি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যে আমরা যদি শতভাগ মাস্ক আমরা পড়তে পারতাম, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে, সিটি কর্পোরেশন, জেলা শহর এবং পৌরসভাতে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সব আপনার নিয়ন্ত্রিত ভাবে ওপেন করে দিতে পারি, কারণ আমাদের অর্থনীতি কিন্তু আমাদের চলমান রাখতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার কাছে আমি আসছি এবং সরকারের পরবর্তী উদ্যোগগুলো কি সে সম্পর্কে জানবো, প্রশ্ন করবো আপনার কাছে। শরীফ নুরুল আম্বিয়া, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে পলিসি গ্রহণ করছে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু সেখানে অনেক মানুষই সেখানে মানছে না, এটি একটি বাস্তবতা আছে। আর জয়নুল আবদিন ফারুক বলেছেন যে আসলে সরকারের পলিসিতে কোনো কোনো জায়গায় আসলে নড়বড়ে বাস্তবতা আছে, সে কারণে মানুষ মানছে না। এই যে সাধারণ মানুষ যারা ঘরে ফিরে গেলেন, যারা ফিরে আসবেন, তারা তো একেবারে নিম্নবিত্ত মানুষ। সরকার থেকে আজকে বলা হয়েছে যে তারা যেন 14 দিন পরে যেন ঢাকায় ফিরে আসে, স্বাস্থ্যবিধি মেনে এবং সবকিছু মাথায় রেখে আর কি। সেই বাস্তবতা কি আমাদের আছে? যারা কি 14 দিন গ্রামে থাকতে পারবে, সে অর্থনৈতিক কাঠামো কি আমাদের আছে? আর সামনে আমরা কি করতে যাচ্ছি? শরীফ নুরুল আম্বিয়া। ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে। সরকারের উদ্দেশ্য মহৎ, এবং এখানে একটা জিনিসই যে গভর্নমেন্টের কোন সিদ্ধান্ত বাস্তবায়ন হলো, কোনটা বাস্তবায়ন হলো না, এটা পর্যালোচনা করার বিষয় আছে। সব ডিসিশন এক্সিকিউট হয় নাই, আর সব ডিসিশন সবসময় এক্সিকিউট হবে এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। এটার সাথে যে বিষয় যে এক্সিকিউশনটা হবে সেটা নির্ভর করছে এক্সিকিউট করবে কারা। একটা হলো এক্সিকিউটিভ অথরিটি, আর একটা হলো জনগণ। জনগণ বাদ দিয়ে শুধু এক্সিকিউটিভ অথরিটি এটা এক্সিকিউট করতে পারবে না। সেখানে জনগণের এইটার ব্যাপারে কোভিড এর বিষয় তাদের যে পুরো মূল্যায়ন এবং ধারণা খুব স্পষ্ট না। দেখেন, আজকে রাগ ঢাকার কিছু নাই। আমাদের এখানে যারা ফান্ডামেন্টাল সেকশন, যারা যারা একটা ধর্মান্ধ মানুষ, একটা অংশ, সবাই না, তারা কিন্তু ওপেনলি বলেছে করোনায় কিছু হবে না, আমাদের মাদ্রাসায় আসবে না। এটা একেবারে ইনসিগনিফিক্যান্ট, এটা কিন্তু না, এটা সিগনিফিক্যান্ট একটা প্রশ্ন আছে। 2 নম্বরটা হলো ঈদ হইলে ঈদের সময় আমাদের কোনো থাকে না, হুশ থাকে না। এইটা আমাদের হুজুগ যে উঠে গেলে সেই হুজুগে এক পাড়ে মহল্লায় যদি এ যায় ও যায়, তো সবাই যাওয়া শুরু করে, যারা টিকিট কাটে তারাও টিকিট কাটা শুরু করে দেয়। এইটা আমাদের একটা বড় জিনিস। এইটাকে কিভাবে ফেস করবে সেইটার জন্য আমার মনে হয় যে গভর্নমেন্ট যে এইটাকে কাট ডাউন করার জন্য সে বন্ধ করার ডিক্লারেশন দিছে, তারপর ইন্টার ডিস্ট্রিক্ট সার্ভিসেস সেটা বন্ধ করার ডিসিশন দিছে, কিন্তু সেটা দেখা গেল যে সেটা এক্সিকিউট হয় নাই। আজকে ফেরত আসার বিষয়, এইটাকে যা হয়ে গেছে এইটাকে ফেরত আসার মধ্যে এইটা মার্জিনালাইজ করা, ভিড়টা যাতে কম হয়, দূরত্বটা যাতে থাকে, সেটা এক্সিকিউট করা খুব বেশি এটা এক্সিকিউট করার সুযোগ নাই। আর এটা খুব বেশি মিনেসিং হবে না। যাওয়ার সময় আসার সময় কিন্তু হয় না। আপনি প্রত্যেকটা ঈদে আপনি খেয়াল করবেন, যাওয়ার সময় যে হুড়মুড় করে 2-3 দিনে যায়, আর এরা সময় কিন্তু একটু ধীরে ধীরে তারা ফিরে আসে, তারা একটু ধীরে ধীরে ফিরে আসে। কাজেই যতটা মিনেসিং এটা যাওয়ার সময় হয়েছে, সেটা আসার সময় সেটা হবে না। তারপরও গভর্নমেন্ট থেকে যেটা বলছেন যে 14 দিন, আসলে এটাকে একটু বিস্তৃত করে দেওয়ার জন্য এই কথাটা বলছেন। কি এক্সিকিউট কি হবে না হবে সেটা দেখতে হবে। আর আমার যেটা হইলো যে মানে আমাদের উইকনেসটা, যেটা আমি মনে করি যে এই কোভিড কে মোকাবেলা করার জন্য আমাদের পলিটিক্যাল উইকনেস আছে। গভর্নমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে করতেছে, কিন্তু পলিটিক্যাল উইকনেসটা হলো, আমি বলি যে আমাদের মধ্যে গভর্নমেন্ট যেভাবে চলছে, গভর্নমেন্টের পলিসি বিভিন্নভাবে, রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন দলে বিভিন্ন রকমের মত আছে, কিন্তু আমি যদি কোভিড থেকে যদি আমি সেভ হইতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই তখন অন্য লড়াইটা আমরা করতে পারবো। এটা সেভ হইলে লড়াইটা করতে পারবো না। সেখানে কোভিড এর ইস্যুতে আমাদের যেটা আমরা ফেল করছি, সেটা হলো সবাইকে, যারা
আমাদের কনস্টিটিউশনে বিশ্বাস করে, আমার দেশটাই বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস সব এক জায়গায় দাঁড়ায়, পাবলিক এটা স্যাপিল করা উচিত ছিল এবং তারা মানুষের উদ্বুদ্ধ করা উচিত ছিল। সেটা কিন্তু আমরা সেইভাবে পলিটিক্যাল সেটা আমরা পারি নাই। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন এটা কোনো সময় ষোলো আনা পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। উইকনেস হলে সমালোচনা, এই পলিটিক্যাল উইকনেসটা আসলে কেন করতে পারেনি আমরা, আম্বিয়া ভাই, আপনার কি মনে হয়? আমরা ট্রেডিশনালি ব্লেম গেমের মধ্যে আছি এবং ব্লেম গেম এটা করতেছিলাম, এটাই করতেছি, এটাই কন্টিনিউ করতেছি। এটাকে একটা স্পেশাল, এটা সিকিউরিটি এক্সিস্টেন্সের ইস্যু হিসাবে আলাদাভাবে আমরা দেখি নাই, নাইদার দ্য গভর্নমেন্ট নর আদার পার্টি। তারা সেই গভর্নমেন্টও এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সবাই আইসা যে ধরে দেন আমরা একসাথে করি, আর অন্যরাও সেই ধরনের প্রতিপক্ষ আদার দেন দ্য গভর্নমেন্ট, তারাও এই ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে সেই রকম আগ্রহ সেইভাবে দেখাচ্ছে বলে আমার মনে হয় না। কাজে আমি এটা সামগ্রিকভাবে বলবো যে এইখানে জনগণকে উদ্বুদ্ধ করানোর ব্যাপারে এখানে ব্যর্থতা আছে। মানে যেটা হলো গভর্নমেন্ট ঠিক করছে কিনা, গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ যে ডিসিশন, সেই ডিসিশন এটা ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনের জন্য যে টোটাল পলিটিক্যাল অ্যাপ্রোচটা থাকে, সেই অ্যাপ্রোচের যে ঐক্যটা দরকার, যে অ্যাপিলটা দরকার, সেই অ্যাপিলটা মানুষের কাছে ছিল না। এই যে উইকনেসটা আছে, এই উইকনেসের থেকে আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের সংবিধানে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, কম বেশি যারা বড় দল তাদের বেশি দায়িত্ব, যারা ছোট দল তাদের ছোট দায়িত্ব সবারই আছে। এই ব্যাপারে আপনার কাছে আমি আসি আবার আম্বিয়া ভাই, আপনি আমাদের সঙ্গে জি আপনার শেষ বাক্যটি শুনি আমরা, কি বলতে যাচ্ছিলেন আপনি আম্বিয়া ভাই? আমি বলতে যাচ্ছিলাম যে দেখেন, ফার্স্ট ওয়েভের পরে, ফার্স্ট ওয়েভে যেটা আমাদের সংক্রমণের রেট ছিল 22%, তারপরে মোটামুটি আমার খুব ইজি গোয়িং হয়ে যাওয়ার পর না 21-22%, সামান্য কম বেশি হতে পারে। একটা টাইমে যে সেকেন্ড ওয়েভ হবে কি হবে না এটা ভাবতে ভাবতে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মানে লম্বা লাফ দিয়েছিল, হ্যাঁ জি, অ্যালার্ম হয়ে গেল এবং এটা উঠে গেল 22%-এর উপরে। এখন যেটা বলে এটা মানে কিছুটা ভাগ্যের ব্যাপার, কিছুটা আমাদের চিকিৎসা ব্যবস্থা মানে চিকিৎসকদের ব্যাপার, কিছুটা মানুষের সচেতনতার ব্যাপার। এটা এখন কমে আজকের যেটা পত্রিকা আমার যেটা মনে হচ্ছে সেটা এটা লেস দেন 10 চলে আসছে। আপনার কাছে আমি আসি একটু পরে, আবার এই প্রসঙ্গে আপনি কথা বলবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছে আসতে চাই। আর সেটা হচ্ছে দুটি বিষয় এখানে আলোচিত হচ্ছে, একটি গভর্নমেন্টের পলিসি এবং পরবর্তীকালে বাস্তবায়ন, এবং তার পাশাপাশি পলিটিক্যাল উইলনেসের যে দুর্বলতা বা আসলে সবাইকে এক কাতারে নিয়ে এসে এই সংক্রমণ মোকাবেলা করার যে সিদ্ধান্ত, সেটি আসলে কতটুকু করতে পেরেছি আমরা। সামনে আমাদের আরো যুদ্ধ করতে হবে, সেই জায়গায় এখন যদি আসলে মতকে না পুষতে পারি আমরা, সেক্ষেত্রে সামনের দিনগুলো আমাদের জন্য অশনি কিনা, কি সমস্যা, কি সমাধান দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ। সরি, আসলে সরকার হলো প্রথম পরিকল্পনা নেয়, সিদ্ধান্ত নেয়, তারপর পরিকল্পনা গ্রহণ করে, বাস্তবায়ন করে সে পরিকল্পনার। এখন প্রথম সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করলো খুবই চমৎকার, যে স্কুল কলেজ বন্ধ করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলো, এটা একটা চমৎকার পরিকল্পনা এবং সে বাস্তবায়ন করতে পারলো, যেটা সরকারের হাতে আছে। সরকার ব্যর্থ হলো সেইখানে যেখানে পরিকল্পনা ঠিকই দিল, লকডাউনটার অর্থটা মানুষ বুঝতে চাইলো না। লকডাউন দিল, দোকান মালিক সমিতি গেল যে আমাদের সামনে ঈদ, এখন যদি দোকান না খুলতে পারি আমরা ভাড়া দিতে পারবো না, বেতন দিতে পারবো না। গভর্নমেন্ট বাধ্য হইলো, জনগণের সরকার বাধ্য হইলো যে দোকান খুলো। বাস মালিকেরা গেল যে আমাদের অন্তত শহরের ভিতরে বাস চালাতে দেন, গভর্নমেন্ট বাধ্য হলো। গার্মেন্টস ওয়ালারা গেল যে আমাদের গার্মেন্টস খোলা রাখতে হবে। ব্যাংক মালিক গেল ব্যাংক খোলা রাখতে হবে। আমরা স্টক মার্কেট থেকে বললাম যে ব্যাংক খোলা থাকলে আমরা দোষটা করছি, আমাদের শেয়ার মার্কেট খোলা রাখেন। এইভাবে গভর্নমেন্ট একটু একটু ছাড় দিল। ছাড় দেওয়ার পরে হলো কি, গভর্নমেন্ট যে পরিকল্পনাটা নিয়েছিল পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলো না। লকডাউন দিল ঠিকই, কিন্তু মানুষ মনে হলো কি যে 71 সালের যুদ্ধ, ঢাকা শহর থেকে বেরিয়ে যাচ্ছে শরণার্থীরা যেভাবে বেরিয়ে যাচ্ছে ঠিক একইভাবে। কি অসহিষ্ণু এবং কি অবুঝ মানুষগুলো। অনেকগুলো টেলিভিশন আপনাদের কভার করলো, আমি দেখলাম মিরপুর ব্রিজের ওখানে, আমি দেখতে গেলাম, অকল্পনীয় যে কি কষ্ট করে মাথার উপরে একটি ব্যাগ, হাতে একটি বাচ্চা, আর স্ত্রীর হাতে 2-3টে ব্যাগ, হেঁটে যাচ্ছে। কোথায় যাবা? আমাদের তো এই পর্যন্ত শেষ, আমরা হেঁটে যতদূর পারি। তারপর যে বালির ট্রাক উঠতেছে, হাফটনি মিনি ট্রাক, এইটা সব উঠতেছে এবং ডলাডলি করে পাশাপাশি বসে, কোথায় যাবা? দেশে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করলেন যে আপনারা একটা বছর অন্তত যে যেখানে আছেন এখানে থেকে ইচ্ছে করেন। এটা একটা ঠুনকো জুয়াত, মা বাপকে দেখতে যাবে, অনেকের মা বাপও নাই। ভাই আমার গ্রামে 500 লোক গেছে, আমি আপনাকে সব দেশের কথা বলতে পারবো না, আমার গ্রামের কথা বলতে পারি। এর মধ্যে 12 আনি মা বাপ নাই, কি 2 দিনের আড্ডা মেরে কি যে লাভটা পেলো? এখন আবার তারা ফিরে আসতেছে। এই যে অবস্থাটা, তো এখন গভর্নমেন্টের যে পরিকল্পনা প্রথম থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, এটা একটা বাস্তবমুখী পরিকল্পনা। কারণ এই ছাত্রছাত্রীরা যদি যেত ছোট্ট একটা রুমের মধ্যে, একটা বেসিক হয়েছে দেশের। আপনি জানেন, আমি শেষ করে দেব যে আমাদের হাসপাতালগুলোর অবস্থাটা আমাকে একটু বলতে হয়, যেখানে আপনি কত রোগী ভর্তি করবেন, গোটা দেশটাকে আর হাসপাতাল বানানো যাবে না। আমি একটা হাসপাতালের সাথে জড়িত, এখানে আমাদের অক্সিজেন সংকট আছে। ভারত অক্সিজেন আমাদের দেয়, তারা বন্ধ করে দিছে। আমাদের নিজেদের এখন জেনারেট করতে হচ্ছে অক্সিজেন। তো এখন যদি আপনার ভ্যাকসিনের অভাব রয়ে গেছে, আমরা অন্যান্য দেশ থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করতেছি। সমস্ত মানুষকে যদি ভ্যাকসিনে আনতে পারি, অবশ্যই এটাকে একটা পর্যায়ে নিয়ে আসা যাবে। এখন যেটা আছে, আমরা দেখতে হবে যে যারা বাড়ি গেল এবং আসলো, এই আগামী 14 দিন পরে এই রেজাল্টটা কি হয়। গভর্নমেন্ট এখানে একটি কথা বলতে হবে যে পরিকল্পনা সুন্দর ছিল, এই যে ফেরিতে গেল, মানুষগুলো বেরিয়ে গেল, এটাকে ঠেকানো যায় নাই। এটা কারণ তারা বলতে চাচ্ছে যে সবকিছু খোলা আছে, তা আমাদের লকডাউনটা কথা হইলো। কিন্তু গভর্নমেন্টের তো একটি কথা মনে রাখতে, মাননীয় মন্ত্রী যারা বললেন যে মানুষের ভাতের কথা চিন্তা করতে হবে, পেটের কথা চিন্তা করতে হবে, তা আমাদের দেশের অর্থনৈতিক চাকা যাতে ঠিক থাকে তাই চিন্তা করতে হবে, আবার মানুষের জীবন নিয়েও চিন্তা ভাবতে হবে। সবকিছু ভাবতে গিয়া এইবার একটি দেখা গেল যে মানুষগুলো কোনো সিদ্ধান্ত মানলো না। যারা গেছে শহর থেকে, না গেলে কোনো ক্ষতি হতো না বাড়িতে, একটা ঈদে না গেলে কিছু হতো না। কিন্তু আমি মনে করি যে বিবেকহীন ভাবে, আর আমি যেটা বললেন যে আমাদের সবাইকে বুঝাতে হবে, আমরা কি বুঝাবো? গত 1.5 বছর পর্যন্ত আপনার টেলিভিশনে কি না আছে, মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে দেখাইতেছেন কিভাবে হাঁচি দিতে হবে। কেন দিয়ে? আপনার ঘরে থাকবেন, মাস্ক পরে ব্যবহার করবেন, দূরত্ব বজায় রাখেন, এর একটা কি আমরা মানি? আপনি বাজারে এখন যান, কি হয়েছে কি দেশটাকে? অর্থাৎ আপনি যদি মানে আমরা তো কারফিউ দিতে পারতেছি না, ওটা আবার বিদেশের কাছে একটি রং মেসেজ যায়, আমরা কারফিউ দিছি। কিন্তু এই জাতিকে তো কারফিউ ছাড়া ঘরে রাখা যায় না। কিভাবে গেল আপনি লক্ষ্য করছেন যে 5টা মানুষ ফেরিতে মারা গেছে, 100 আক্রান্ত হয়ে পড়ছে, যাইতে হবে, বাড়ি যেতে হবে। কেন? মনে করি যে ঢাকা শহরে যুদ্ধ লাগছে, বোমা পড়তেছে, দেশ ছেড়ে পালাতে হবে, এমন কিছুই ছিল না। এখানে চুপচাপ বসে থাকলে কিচ্ছু হতো না। যাই হোক, এখন সবই আল্লাহর উপর নির্ভর করে। আমরা দেখবো এই আগামী 14 দিন পরে রেজাল্টে কি হয়। যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে বেচাকেনা হয়ে গেছে, তারা কিন্তু তাদের এখন কন্ট্রোলের বাইরে সবকিছু। আমরা চাই না যে আমাদের এখানে যদি একসাথে 2000 রোগী আক্রান্ত হয়, আমাদের কোনো হাসপাতাল সিট নেই, জানেন না, কাউকে আমরা দিতে পারবো না। আর যে ট্রিটমেন্ট যেটা হয়, আপনি কতজনকে অক্সিজেন দেবেন, আইসিইউতে কয়টা সিট আছে, আপনার রাত্রিবেলা ডাক্তার নার্স থাকে কিনা, মা বাপকে তো ফালাই দিয়ে চলে আসে হাসপাতালে। তারাও তো যুদ্ধ করছে প্রায় 1.5 বছর ধরে, ডাক্তার এবং নার্স। জি, তাতে তো আমি দোষ দিই না। রাত্রিবেলা কে থাকে ডিউটিতে? এখানে ক্লিনার থাকে, না ওয়ার্ড বয় থাকে, না ডাক্তার থাকে, নার্স থাকে, খবর রাখে সন্তানেরা। সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো, আবারও অনুরোধ করবো যে আপনারা স্বাস্থ্যবিধি মানেন, যতটা সম্ভব ঘরে থাকার ব্যবস্থা চেষ্টা করুন, বিনা কারণে ঘরের বাইরে একদম যাবেন না। আর মাননীয় মন্ত্রী বলছেন যে মাস্ক একটা না 2টা পরেন, জীবন বাঁচানোর জন্য। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে এসে আসলে এই সংকটগুলো নিয়ে কথা বলবো। 500 টাকার জায়গা 3000 টাকা খরচ করছে যাইতে, জানেন? যেখানে 500 টাকা লাগতো টিকিট, 3000 টাকা খরচ করছে। এই 3000 টাকা খরচ করে এখন আসতেছে, লাভটা কি হলো? কি আনন্দ ফুর্তির অনুযায়ী এই গরমের মধ্যে করলো? এইটা আমাদের পাল্টা প্রশ্ন হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে এসে আমরা আসলে এই যে সংকটগুলো আছে আমাদের, অক্সিজেন, ডাক্তার, চিকিৎসা ব্যবস্থা এবং ভবিষ্যতে করণীয় ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলবো। বিরতি নিয়ে ফিরে আসছি আমরা একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি ঈদের ভালো মন্দ এটা নিয়ে, ঘরে ফেরা মানুষের বাস্তবতা এবং আমাদের করোনাকালীন সময়ে তৈরি হওয়া সংকটগুলো সমাধানের যে পথ, সে পথ নিয়ে কথা বলছি আমরা। অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বিরতির পরে আবারও অনেকগুলো প্রসঙ্গে আমাদের কথা হয়েছে, সরকারের নীতি বাস্তবায়ন এবং তার পাশাপাশি পলিটিক্যাল উইল পাওয়ারের দুর্বলতা, রাজনৈতিক মতাদর্শগুলোকে এক হয়ে সংকট সমাধানের চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো সংকট আছে, অক্সিজেন, হাসপাতালের বেড, বাস্তবতা সবকিছু মিলিয়ে কি করতে পারে সরকার বা কি করতে পারেনি, আসলে কি পরামর্শ আছে আপনার? ধন্যবাদ। আমি শুনলাম আমার বড় ভাই কিছু কথাবার্তা বললেন আর কি। আমার বড় ভাইয়ের এই ধরনের কথা বলা ছাড়া অন্য কিছু বলার কথাও না। এখানে মূল বিষয়টি হচ্ছে, আমি একটু আগে প্রথম যখন শুরু করেছিলাম আমি বলেছিলাম যে এই যে মানুষগুলো যাবে, এই মানুষগুলো যে যাবে এবং যাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। এবং এটা কিন্তু আমরা যত কথাই বলি না কেন, আমি প্রথমও বলেছি এখনো বলি, আমাদের দেশের মানুষগুলো ভালো মানুষ। তারা গ্রামমুখী, ওই ঈদ, এই দুইটা ঈদে তারা সবসময় গ্রামমুখী হয়। এই চিন্তা মাথায় রেখেই আসলে আমাদের পরিকল্পনা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যাই হোক, মন্দের ভালো যে পরবর্তীতে বা বলছে যে না, এখন 16টা 17টা 18টা ফেরি এখন চালাতে হবে, মানুষ কিছুটা স্বস্তিতে এই নদী পাড়িয়েছে। অর্থাৎ আমাদের সবচেয়ে দক্ষিণ বাংলার লোকজনের অসুবিধাটা হচ্ছে সবচেয়ে বেশি। তার কারণ এখানে যায় লঞ্চে, তারা এখন এই হেঁটে হেঁটে কিন্তু তারা কিন্তু জীবনে কোনোদিন অভ্যস্ত ছিল না। এবং এই যে ফেরিতে যে এইভাবে মানে তাদের যেতে হবে, এইটাও তারা কোনোদিন অভ্যস্ত ছিল না। সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে এই জিনিসগুলো আমাদের মাথায় চিন্তা করা উচিত ছিল। আমাদের সব লোক কিন্তু শিক্ষিত না। আপনি দেখবেন মাস্ক পকেটে রেখে তারপরে তিনি হেঁটে যাচ্ছেন, এবং যখন বলা হয় তাকে যে মাস্ক কই, এই যে মাস্ক আছে এখানে, মাস্কটা উঠিয়ে এই সুতরাং সব লোক তো আপনার শিক্ষিত না, সব লোক ফিরোজ ভাই না, সব লোক মাননীয় মন্ত্রী না, যে আরে একটা মাস্কই পড়তে পারে না। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে, যদি এখানে আমরা সরকার বলেন বা আমাদের সকলে বলেন, যদি জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, লেব বলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে যদি এই সমস্ত কাজে ইনভলভ করা হতো, আমার মনে হয় তাহলে অন্তত কিছুটা উপকার হতো। তারপরেও সরকার আমি বলবো যে চেষ্টা করেছে, এবং চেষ্টা যে করে নাই তা না, কিন্তু এখন আমাদের সামনে একটা বড় বিপদ। জয়নুল আবেদিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না এখন, বা আপনাকে দেখতেও পাচ্ছি না এই মুহূর্তে। আপনি যখন যুক্ত হবেন তখন আপনাকে আমরা আবার সুযোগ দেব। আমরা আসলে শরীফ নুরুল আলম, আপনার কাছে আসি। মন্ত্রীর কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু কথা বলে নিই। সেটি হচ্ছে যে এই যে শেষ করে আপনার ক্যামেরাটি অফ হয়ে গেছে, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি অবশ্য আপনাকে আমরা। আপনি শেষ করুন, আপনি যা বলছিলেন। আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি, আমি শেষ করে জি, আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা, আপনার ক্যামেরা কিন্তু অফ করা, আপনার ক্যামেরা কিন্তু অফ, আপনাকে শুধু শুনতে পাচ্ছি আমরা। দিয়ে আসলো, এইটা হচ্ছে সবচেয়ে কঠিন সমস্যা আমাদের জন্য। আমি এই গতকালকে আমাদের এলাকায় সাধারণত, আমি তো এলাকার সাথে একটা কানেকশন রাখি, এটা ফিরোজ ভাই জানেন, যে আমি খবর নিয়েছি যেখানে করোনা ছিল না সেই সমস্ত জায়গায়ও বলে যে হ্যাঁ আমাদের এই পাশের বাড়িতে করোনা। এই যে অবস্থাটা, আবার তারা এই যে আবার এখানে আসবে, তারপরে যে বিপদটা, সেটা হচ্ছে আমাদের জন্য কঠিন বিষয়। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা এখনই বা তড়িৎ গতিতে আমার মনে হয় সকলকে ইনভলভ করে সিদ্ধান্ত নিলে এই দেশের মানুষগুলোকে বাঁচানো সম্ভব হবে। কারণ আমাদের ভারতে কিন্তু এখন হিমশিম খাচ্ছে তারা, এই এক নির্বাচন করে তারা। আজকে দেখেন ভারতের যে মুখ্যমন্ত্রী, তার ভাই ইন্তেকাল করেছে। এই হলো অবস্থা ভারতের। আমাদের অবস্থাটা, আমরা যদি এখন একটা মোটামুটি একটা কন্ট্রোল অবস্থার মধ্যে, এইটা বলাই যায় যে এটা একটা ধন্যবাদ দেওয়া যায় যে মোটামুটি একটা কন্ট্রোল অবস্থার মধ্যে আছে। 30 সেকেন্ডে আপনি শেষ করবেন দয়া করে, সময় শেষের দিকে আমাদের।
কি বলে টিকাগুলা দেওয়া হয় নাই, তবে সেই টিকাগুলো আনার ব্যবস্থা করবেন সরকার, এটাই আমি আশা করি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব শরীফ নুরুল আলম ভাই, আপনার কাছে আসি। এখানে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। আমাদের করোনাকালীন সংকটে আমাদের অক্সিজেন ব্যবস্থা আসলে যে হারে রোগী বাড়ছিল সে হারে হাসপাতাল তৈরি হচ্ছিল না, আরও অনেকগুলো সংকট আছে। কিন্তু আসলে পাশের দেশ ভারতের করোনা সংক্রমণ নতুন স্ট্রেন ধরা পড়েছে, বাংলাদেশেও আসছে। এখন যদি মানুষের মধ্যে কনসাসনেসটি তৈরি না হয় তাহলে তো আমাদের সামনে বিপদ আছে। এটি বোঝানোর দায়িত্ব তো সরকারকে নিতে হবে। কিভাবে সম্ভব সেটি, বা মানুষের দায়িত্ব এখানে কি হতে পারে? আমি সংক্ষেপে একটা পয়েন্ট করে বলি, সেটা হলো যে আমাদের এই ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ওয়েভটা কিভাবে হলো, এর উৎসটা কি? এটা কি আমাদের এয়ারপোর্টের আমাদের নেগলিজেন্স আছে, আমাদের মানে অন্যান্য পোর্ট গুলাতে যেটা সেগুলো থেকে নেগলিজেন্স আছে, যেটা এখানে বাইরের থেকে এটা আসছে, নাকি ভেতরে আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে অফিস আদালত সেইটার কারণে এটা আবার এইটা একটা আপনার মূল্যায়ন করা দরকার। 2 নম্বরটা হলো আমি মনে করি যে আমাদেরকে তৃতীয় ওই থার্ড ওয়েভের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। যদি না হলে তো আমরা বেঁচে গেলাম, কিন্তু যদি হয় আমাদের ইন্ডিয়ার সাথে পোর্ট আজকে আমরা কালকে দেখলাম হিলি পোর্ট খুলে গেছে, সব পোর্টই খুলে যাবে, আলু আসবে, পেঁয়াজ আসবে, চাল আসবে, এইটা আসবে, ওইটা আসবে, সবকিছু আসতে থাকবে, ওর সাথে করোনাও আসবে। আপনি ইউ ক্যান নট স্টপ, সেটা আসবে। এখন আমরা সেকেন্ড ওয়েভ যদি মোটামুটি কন্ট্রোল হয়, ঈদের পরে হয়তো 15-20 দিনের মধ্যে এটা বোঝা যাবে, সেটা যেটুকু কন্ট্রোল, সেটা যদি প্রপারলি কন্ট্রোল হয়, তাহলে থার্ড ওয়েভের জন্য সেটা হলো যেখান থেকে যেখানে আসতে আপনি ইউ ক্যান ইন্টারসেপ্ট এবং সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন খন্ড খন্ড জায়গার ভেতরে। কিন্তু সেই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে। যদি ইন্ডিয়ার এইটা সবাই যারা খুব অ্যান্টি ইন্ডিয়ান তারা 2-4টা আজে বাজে কথা বলে খুব সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু করোনা যদি এসে যাবে নিউ ভ্যারিয়েন্টে, এটা সংক্রমণটা বেশি হয় এবং সেই সংক্রমণটা যদি বেশি হয় সেটা সামলানো এখনকার চেয়ে আরো কঠিন। সেই জন্য আমি মনে করি যে থার্ড ওয়েভের প্রিপারেশনটা আমাদের ইনস্টিটিউশনে এটা রাখা উচিত। গভর্নমেন্ট আজকে আমি নিউজ দেখলাম, সেটা হলো যে অক্সিজেন মানে আপনার অক্সিজেন তৈরির প্ল্যান্ট অ্যারেঞ্জমেন্ট তারা গভর্নমেন্ট করছে। এটা কতদিন লাগবে আমার টেকনিক্যাল আমার নলেজ নেই, কিন্তু একটা গভর্নমেন্ট একটা প্রস্তুতি নিয়েছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমাদের আমি মনে করি যে আমাদের আপনার পোর্ট, এয়ারপোর্ট সবগুলোতে আমাদের মনিটর করা দরকার খুব ভালো করে, যাতে আমরা ওই নতুন ভ্যারিয়েন্টের উপদ্রবে আমরা আক্রান্ত না হই। তাহলে এবং এর মধ্যে যেটা আছে সেটা হইলো যে আপনার টিকা আনার বিষয়ে ঘাটতি আছে। এই ঘাটতিটা কিভাবে পূরণ করা যাবে, আমি আশা করি যে গভর্নমেন্ট সেটা করে ফেলবে। সেটার জন্য আমাদের যে সময়টা লাগতেছে, ধরেন এটা বললেই তো কালকে হয়ে যাচ্ছে, তো সময়টা লাগবে। এই সময়ের মধ্যে যাতে আমরা নিজেদেরকে ম্যানেজ করে রাখি, সেই ম্যানেজমেন্টের পয়েন্টে সবাইয়ের জন্য প্রিপারেশনটা রাখা, তাহলে আমার মনে হয় যে যেটা হোক টিকার ব্যাপারে আজকে 15 দিন 1 মাস না হলে 2 মাসের মধ্যে এটা সলভ হবে আশা করতেছি, এটা আমি মনে করতেছি। এবং আমাদের উচিত হলো নেক্সট ভেতরে আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া, যাতে সেটা অপারেটটা শুরু করতে পারে। কেননা এইরকম ওপেন অবস্থায় আমি স্কুল কলেজটা খুলতে পারতেছি না, এটা হলো বাস্তব অবস্থা। কাজে সেই আমি মনে করি এই জায়গা থেকে প্রস্তুতি নিয়ে আমাদেরকে সামনে থেকে আমাদের ভাবতে হবে যে যাতে আমরা এটা ম্যানেজ করে বেরিয়ে যেতে পারি। ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সটা খুব খারাপ এক্সপিরিয়েন্স, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এইটা যাতে আমাদের ঘাড়ে এসে না চাপে সেজন্য আমাদেরকে যথেষ্ট প্রোটেকশনে থাকা উচিত। এবং আমাদের মনে করি মানুষের অনেক রকম হুজুগ আছে, আমি বলবো যে আমাদের দেশে মানুষরা যাতে যুক্তি এবং বিজ্ঞানে চলে, এবং আমাদের সভ্য দেশ এবং সভ্য সমাজ নির্মাণ করতে হলে মানুষদেরকে, গভর্নমেন্টের শুধু বিজ্ঞানীরা যুক্তি বিজ্ঞান মানলে হবে না, মানুষদেরকে যুক্তি এবং বিজ্ঞানে চলতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছে একটু আসি, মন্ত্রীর কাছে আমরা একেবারে শেষে যাব, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন সে সম্পর্কে প্রশ্ন করব আমরা। ফিরোজ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আসলে আমরা হুজুকের মধ্যে চলছি, বিজ্ঞানসম্মত ব্যবস্থায় আসলে আমরা অনেক কিছু মানতে চাচ্ছি না। পাশের দেশ ভারতের যে সংক্রমণ বা সংকট সেটি আমাদের সবাই জানি, এটি নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের চারপাশ সবকিছু মিলিয়ে আসলে কি করণীয় সরকারের এখন এই মুহূর্তে? আসলে গভর্নমেন্টকে তো সব দিকে চিন্তা করতে, জীবন এবং জীবনও বাঁচাতে হবে, আবার তাদের জীবিকা সুযোগ করে দিতে হবে। কারণ গভর্নমেন্ট সবার খাবার দায়িত্ব নিতে পারে না, সেইখানেই সমস্যাটা হয়েছে এই দেশের 17 কোটি মানুষ। আমি দেখছেন যে বাদ ভাঙা স্রোতের মতন কিভাবে মানুষ বাড়িতে ছোটে ফর নাথিং। সেই কারণে
এই যে লোকগুলো গেছে এরা কিন্তু কেউ অবুঝ না। ওই যে বলছে যে আমাদের বুঝাতে হবে, সব রাজনৈতিক দল ও মিরপুর ব্রিজ ওখানে মাইক লেগে বক্তৃতা করি না, কেউ ফেরে কিনা এটা বুঝানোর কিছু নাই। যারা আমাদের থেকে বেশি গ্রামে গিয়ে 2 কাপ রাজনীতি করে আসছে এই 2 দিনে, আমাদের নদীর উপরে পদ্মার উপরে শিবচরে যাইয়ে মারামারি বাদে 2 চেয়ারম্যানকে দিয়ে এই ঢাকা থেকে দিয়া একদিনে যাইয়ে মারামারি করে চলে আসছে, সব চেয়ারম্যান জিতে দিয়ে আসে। এই অর্থাৎ সামনে নির্বাচন, চেয়ারম্যান ইলেকশন, অর্ধেক লোক গেছে ওই ইলেকশন করতে, কোন দলের কি আমি জানি না। তো সেই জন্য গভর্নমেন্টকে সব দিক দিয়ে নজর রাখতে হয়। এখন আরেকটা জিনিস আছে যে সমন্বয়হীনতা কিছুটা আমরা দেখতে পারি। মাননীয় উনি সংস্করণ মন্ত্রী, উনি ওখান থেকে যে নির্দেশ দিচ্ছেন সরকারিভাবে, কিন্তু সমন্বয়হীনতা নাই, সমন্বয়হীনতা আমরা দেখি। এবং কিছু সবাই কিন্তু কথা বলেন, সবাই সব কথা বলার দরকার নেই, কারণ যার উপর দায়িত্ব আছে এক্সিকিউশন করা, এক্সিকিউট করবে, তারা কথা বললে ভালো হয়। এবং যিনি এইগুলো সিদ্ধান্ত দিবেন সরকারের মুখপাত্র হিসেবে উনি সিদ্ধান্ত দিতে ভালো হয়। কিন্তু সবাই যখন একটা কথা বলেন এবং কারোর সাথে কোনো সমন্বয় থাকে না, তখন কিন্তু একটি ভুল মেসেজ মানুষের মধ্যে চলে যায়, রং মেসেজ যায়। সেজন্য আমি মনে করি যে এখানে গভর্নমেন্টকে নজর রাখতে হবে যে সবাই যদি সব কথা না বলে, সরকারি মুখপাত্র মন্ত্রী যেটা বলেন, আর যাদের উপর এক্সিকিউট করার ক্ষমতা তারা যদি সেটা প্রয়োগ করেন, সবার কথা না বললে হবে। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমাদের অক্সিজেন প্ল্যান্ট নাই। এটা একদম কয়েকটি হাসপাতাল আছে, তারা নিজেরা জেনারেট করে, এটা 2 মাস সময় লাগবে। আপনি আজকে যদি অর্ডার করেন, জার্মানিতে করেন বা কোরিয়া করেন বা অন্য দেশে করেন বা চায়না করেন, 2 মাসের আগে কোনো প্ল্যান্ট রাতারাতি করতে পারবে না বাইরে আসার পরেও। একটা ভালো খবর যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ওখানে তারা 20,000 লিটার একটি অক্সিজেন প্ল্যান্ট জেনারেট করতেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রত্যেকটা হাসপাতাল কিন্তু নিজস্ব আছে এবং তারা এখন বড় করতেছে। মানে প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেকটা হাসপাতালে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থাকতে হবে। ওই যে আমরা ভারতের অক্সিজেনের উপর নির্ভর করবো, বিদেশ থেকে আসবে অক্সিজেনের কতগুলো সিলিন্ডার নিয়ে যাবো, ওইটার মধ্যে অক্সিজেন থাকে না এবং মানুষ মারা যায়। জি ফিরোজ ভাই, 1 মিনিট সময় আছে আপনার জন্য। অক্সিজেন অভাবে অনেকে মারা গেছে। জি, দুর্ভাগ্যজনক হলো সত্য যে অক্সিজেনের অভাবে অনেক রোগী প্রথম মারা গেছে। ও অক্সিজেনের যে সিলিন্ডারটা পাশে দিছে, ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট পেশেন্ট। আমি ওই পেশেন্ট কত লিটারটা লাগতেছে এটা আমরা জানি না। এই জন্য এখানে সমস্ত কিন্তু অটোমেটিক অক্সিজেন প্ল্যান্ট করতে হবে। কেমন সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, ওই যে খালি ডিবেট ট্রেনে নিয়ে আপনি লাগাই মুখে লাগাই দেবেন, দিস ইজ নট সাফিসিয়েন্ট। হাইফুল অক্সিজেন এটাকে বলে না। জি, যেন আমাদের আইসিইউতে তো এইগুলো করতে হবে, না হলে কিন্তু মানুষ। ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সময় শেষের দিকে আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে কিছু উত্তর শুনবো। আমরা আসলে এই মুহূর্তে আমরা জানি যে লকডাউন ঘোষিত হয়েছে এবং সে বাস্তবতায় অনেকগুলো সংকটের কথা আলোচিত হয়েছে। আসলে গভর্নমেন্টের পরিকল্পনা কি করতে চাচ্ছেন আপনারা এই মুহূর্তে, জানতে চাই আপনার কাছ থেকে। জি, আমরা তো সবসময় পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী কিন্তু আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো হাসপাতালে কিন্তু আমাদের যেটা জেলা শহরে যে জেনারেল হাসপাতালগুলো আছে, যেরকম আমার জেনারেল হাসপাতালেও আমরা অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছি, যে গত বছরের পরে অভিজ্ঞতা থেকে এরকম অনেকগুলো করা হয়েছে। আমি একটু তথ্য দিয়ে রাখি, ফিরোজ ভাই বলছিলেন অক্সিজেন যে বিষয়টি, যখন আমাদের সবচেয়ে বেশি অক্সিজেন লাগছিল তখন আমাদের একদিনে অক্সিজেন লেগেছে সর্বোচ্চ 155 টন। তখন আমাদের হাতে ছিল 165 টন। এটা সর্বোচ্চ লেগেছে কিছুদিন আগে, সর্বোচ্চ। তার ভিতরে 40 টন আমরা ভারত থেকে নিতাম। সেই 40 টন যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা দেখি যে আমাদের কাছে থাকছে 165 থেকে 40 মানে 125 টন। আমাদের কিন্তু 100 টনের নিচে এখন চাহিদা, এখন তো যেহেতু আপনার পেশেন্টের সংখ্যা কম, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, আবুল খায়ের থেকে শুরু করে আপনি জানেন, তারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ইউজ না করে যদি মেডিকেল অক্সিজেনটা দেয়, তাহলে আমাদের টোটাল এখন আমাদের কাছে আছে অলরেডি প্রায় 220 টন মতো। তাতে করে আমাদের চাহিদার ডাবলেরও বেশি আছে। কিন্তু আমাদের এইটা কথা না, কথা হচ্ছে যে যদি পেশেন্ট বেড়ে যায় তাহলে তো আপনার সেই চাহিদা মেটানো, তাহলে সেটাও বিকল্প সরকার চিন্তা করছে। এখন আমরা পোর্টেবল অক্সিজেন মেশিন বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু যখন ভারতের অবস্থাটা এরকম দেখলাম, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কিন্তু সেটা নিশ্চিত করা। আরেকটি বিষয় হচ্ছে লিকুইড অক্সিজেন আপনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে আনতে পারবেন, 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে প্লেনে আসবে এবং সঙ্গে সঙ্গে সেটি আপনার স্টোর করে রাখার যে বিষয়টি,
এই নানান রকম বিষয়গুলো কিন্তু সরকার ইতিমধ্যে, এই যে ভারতের বিষয়টি কিন্তু আমাদের জন্য একটি উদাহরণ, সেটির কিন্তু একটা প্রস্তুতি আমরা গ্রহণ করে রেখেছি। কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষ আক্রান্ত হলে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা কিন্তু যাকে আক্রান্ত করছে সে কিন্তু তাকে কিছু না কিছু কিন্তু তার কিন্তু একটা বড় ক্ষতি করে দিয়ে যাচ্ছে, আপনি জানেন। সেই ক্ষেত্রে আমাদের এখন যে বিষয়টি, আমাদের সকলের চেষ্টা, আমি বলবো যে অন্তত মানুষ দেখেন 90% মাস্ক পরছে এখন, এবং সেটি পড়ছে বলে কিন্তু আমরা দ্রুত কমিয়ে নিয়ে আসতে পারছি। 10% মানুষকে, এই যে যারা হুড়োহুড়ি করে যাচ্ছে, এদেরকে আমাদেরকে বোঝাতে হবে। আমাদের এখানে আম্বিয়া ভাই যেটি বললেন, আসলে কিন্তু আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে সেটা সব দলের, এবং তাদের কিন্তু আপনার যেটা আমি বলবো যে এই যে ফিরোজ ভাই বললেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ডের যারা কাউন্সিলর আছে, এরা কিন্তু আপনার জনগণের মুখোমুখি হতে হয় সবসময়তে। তারা কিন্তু সবসময় জনগণের পাশে আছে। তারা কিন্তু এই যে সামনে ইলেকশনের কথা বললেন, মাস্ক বিতরণও কিন্তু তারা বেশি করছে। এখানে যে কোনো আমাদের অসুবিধা হচ্ছে সেখানে তা না। বিষয় হচ্ছে করোনা সব জায়গায় সমানভাবে নাই তো। করোনা ঢাকাতে যেভাবে ব্যাপক, তারপরে চট্টগ্রামে যেরকম ব্যাপক, কিন্তু আমার এলাকায় বহু গ্রাম আছে, বহু ইউনিয়ন আছে, ওখানে কিন্তু আপনার করোনা নাই। তো এরকম অনেক বিষয় আছে, যেখানে যখন আছে তখন সেখানে শতভাগ মাস্ক পড়তে হবে। সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই আগামীতে। জি, আমরা মাননীয় যেটা প্রতিমন্ত্রী, ১ করতে মিনিট চাই, সময় পাবেন আপনি। আর এই যে 10% মানুষ, জি। 10% মানুষ যে মাস্ক পরছে না, এইটা মাস্ক আমাদেরকে পরাতে হবে। সেটি আমাদের এই মেট্রোপলিটন সিটি যেটা আছে, আমাদের সিটি কর্পোরেশন, আমাদের জেলা সদর শহরগুলো, আমাদের পৌরসভাগুলো, আর যেখানে সংক্রমণ বেশি, সেটি কিন্তু আমরা যদি এইভাবে কন্ট্রোল করতে পারি, ডাবল মাস্ক যেটা ফিরোজ ভাই বললেন, এটা 95% প্রোটেকশন হয়ে যায়। একটা সার্জিক্যাল মাস্ক, তার উপরে একটা হচ্ছে কাপড়ের মাস্ক, এটা পরলে, এইটা পরে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর শারীরিক দূরত্বটা মেনটেন করতে হবে, অপ্রয়োজনে বাইরে আসার দরকার নাই। জি, মাননীয় এই যে প্রতিমন্ত্রী, আমাদের সময় জনসচেতনতা, শেষ আজকের স্বাস্থ্যবিধি, মতো। এইটা আপনাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটি বড় কথা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে সহ বাকি 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই প্রত্যাশা করি এটি করোনা মুক্ত বাংলাদেশ, এবং সেখানে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে শেষ করছি এখানেই।